হ্যালো, আমার নাম আশা এবং আমি দিল্লি, ভারত থেকে এসেছি। আমার চোখ নীল এবং চুল গাঢ় কালো, আর আমার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। 9 বছর বয়সে আমি পড়াশোনার জন্য লন্ডনে থাকি। এখানে আমি আমার বড় ভাই আর্য এবং তার শৈশবের বন্ধু বিজয়ের সাথে 3টি বেডরুমের একটি ফ্ল্যাটে থাকি। আর্য গত 4 বছর ধরে লন্ডনে আছে এবং বিজয়ও 4 বছর ধরে তার সাথে একই ফ্ল্যাটে থাকছে। আমি 1 বছর আগে এখানে এসেছি এবং আমার পরিবার শুধুমাত্র এই শর্তে আমাকে আসার অনুমতি দিয়েছিল যে আমি আমার ভাইয়ের সাথে থাকব। ভারতে আমি একটি শিক্ষা কলেজে পড়তাম, যেখানে আমার সহপাঠী এবং কলেজের অন্যান্য ছেলেরা প্রায়ই আমাকে নিয়ে মন্তব্য করত। কিন্তু আমি কখনো কারো দিকে মনোযোগ দিইনি। আমার সমস্ত মনোযোগ আমার পড়াশোনা ছিল এবং আমি সবসময় নতুন চ্যালেঞ্জ খুঁজতাম। এই সময়েই আমার লন্ডনের একটি নামকরা কলেজে ভর্তি হয় এবং আমি আমার স্বপ্ন পূরণের জন্য এখানে চলে আসি। আমার ইচ্ছা ছিল যে আমি আমার ভাই থেকে আলাদা থাকব যাতে আমি স্বাধীনভাবে জীবন যাপন করতে পারি। কিন্তু পরিবারের এই শর্ত যে আমি ভাইয়ের সাথে থাকব, এটি এমন একটি বাধা ছিল যা আমি অতিক্রম করতে পারিনি। যখন আমি এখানে পৌঁছাই, বিজয়কে দেখে আমি অবাক হয়ে যাই। সে 5 ফুট 1 ইঞ্চি লম্বা, গাঢ় বর্ণের এবং একটি আকর্ষণীয় দেহের অধিকারী যুবক ছিল। তার বয়সও প্রায় 2-4 বছর, অর্থাৎ আমার থেকে কয়েক বছর বড়। সে অসাধারণ সুন্দর ছিল। তার চোখে একটি রহস্যময় চমক ছিল যা আমাকে তার দিকে আকর্ষণ করত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সে সবসময় আমার থেকে দূরে থাকার চেষ্টা করত। অন্য ভারতীয় ছেলেদের মতো সে কখনো আমার সাথে বেশি অনানুষ্ঠানিক হওয়ার চেষ্টা করেনি। বরং কাজের কথা বলাও সে আমার সাথে খুব কমই করত এবং তা খুবই সংক্ষেপে। তার আচরণ এমন ছিল যেন সে আমাকে দেখতেই পায় না। সে তখনই বাড়ি আসত যখন আর্য ভাইও উপস্থিত থাকত। যদি কখনো এমন হতো যে আমি বাড়িতে একা থাকতাম, বিজয়ও বাড়ি থেকে চলে যেত এবং তখনই ফিরে আসত যখন আর্য বাড়ি ফিরত। এই ব্যাপারটি আমাকে অবাক করত যে সে কেন আমার থেকে এতটা দূরে থাকছে। আমি অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে প্রতিবারই এড়িয়ে যেত এবং আমাকে উপেক্ষা করে যেত যেন কেউ তার সাথে কথা বলেনি। যত বেশি সে আমাকে উপেক্ষা করত, ততই আমার তাকে পাবার ইচ্ছা বাড়ত। তার উদাসীনতা আমার মনে তার প্রতি কৌতূহল এবং আকর্ষণ তৈরি করছিল। আমি এই ভয়ও পেতাম যে যদি কখনো আমি তার সাথে কোনো কথা বলি, সে যেন ভাইকে না বলে দেয়া। কখনো যেন আর্য আমার উপর রাগ না করে, কিন্তু তা সত্ত্বেও আমি প্রায়ই তার সাথে কথা বলতাম। প্রতিবারই আমাকে তার কাছ থেকে উদাসীনতা এবং ব্যর্থতার মুখোমুখি হতে হতো। এই ছেলে লন্ডনের মতো খোলা পরিবেশে থাকার পরও এখানকার খারাপ অভ্যাস এবং বিশৃঙ্খল জীবন থেকে দূরে ছিল। যদিও আমার ভাই অনেকবার সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে যেত, কিন্তু বিজয় এমন সব বিষয় থেকে অনেক দূরে ছিল। সে তার বেশিরভাগ সময় পড়াশোনা বা তার কাজে ব্যয় করত। তার এই সংযম এবং গম্ভীরতাই আমাকে তার দিকে আকর্ষণ করেছিল এবং আমি মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চালু করুন। একবার যখন বিজয় অসুস্থ ছিল এবং সে সারাদিন বাড়িতেই ছিল, আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে আসি। বৃষ্টির দিন ছিল এবং আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। আর্য ভাই সেই সময় তার কাজে ছিলেন। তাই আমি বিজয়ের জন্য চা বানাই এবং তা তাকে দিই। আমি দেখলাম সে বেশ অস্থির বোধ করছে। সে আমার হাত থেকে চায়ের কাপ নিল এবং নীরবে বসে তা পান করতে লাগল। তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমিও একটি কাপ নিয়ে তার রুমের চেয়ারে বসে পড়লাম এবং তার সাথে কথা বলতে শুরু করলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে? কিছু খেতে চাও? সে কখনো কোনো প্রশ্নের উত্তর দিত, আবার কখনো নীরব থাকত। তার দৃষ্টি কখনো তার ল্যাপটপে, কখনো জানালা দিয়ে বাইরের বৃষ্টির দিকে। সে আমাকে উপেক্ষা করছিল। কিন্তু আমি জেদ ধরে তার সামনে বসে রইলাম এবং মনে মনে ভাবলাম, দেখি সে আমাকে কতক্ষণ উপেক্ষা করে। আমার উদ্দেশ্য শুধু তার সাথে কথা বলা নয়, বরং আমি তার কাছাকাছি হতে চাইছিলাম। জানতে চাইছিলাম তার মনে কি চলছে। কথা বলার সময় যখন আমি দেখলাম সে আমার দিকে মনোযোগ দিচ্ছে না, তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন আমাকে উপেক্ষা কর? তখন সে বলল, আশা, তুমি আমার বন্ধুর বোন এবং আমার মতে বন্ধুর বোন নিজের বোনের সমান। আমি তোমার সম্মান করি, তাই তোমার থেকে দূরত্ব বজায় রাখি। আমি তাকে বললাম, এক বন্ধুর বোনও তো বন্ধু হতে পারে, বরং সে হতে পারে একজন উৎকৃষ্ট বন্ধু। সে আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখে বিভ্রান্তির ছাপ ছিল। আমি এই সুযোগটি কাজে লাগিয়ে তাকে আমার মনের কথা বলে দিলাম।
আমি তোমাকে চাই এবং তোমাকে পেয়েই থাকব। তুমি আমার জীবনের অংশ হয়ে গেছ। আমার কথা শুনে সে কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলতে লাগল, আস্থা, এটা ঠিক নয়। যদি তোমার ভাই জানতে পারে তাহলে সে তোমাকে কিছু বলবে না, বরং সব দোষ আমার উপর চাপিয়ে দেবে। আমাদের বন্ধুত্ব বছরের পর বছর ধরে। আমি চাই না আমাদের বন্ধুত্বে ফাটল ধরে। এই সম্পর্ক আর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তাকে বললাম, তুমি এ নিয়ে চিন্তা করো না। এই বিষয়টি আমার উপর ছেড়ে দাও। আমি সব সামলাব। সেদিন আমি অনেকখানি সাফল্য পেয়েছিলাম। আমার মনে হলো তার মধ্যেও হৃদয় আছে এবং আমি তার হৃদয় স্পর্শ করতে পারি। তার দ্বিধা ও চিন্তা আমাকে এই বিশ্বাস দিয়েছিল যে সেও আমাকে কিছু না কিছু অনুভব করে। এখন আমাকে তার হৃদয় থেকে ভয় দূর করতে হবে এবং তাকে এই বিশ্বাস দিতে হবে যে এই সম্পর্কে কোনো বিপদ নেই। যাই হোক, সময় এভাবেই কেটে গেল এবং পরের 2 সপ্তাহে আমি কোনো বিশেষ সাফল্য পেলাম না। বিজয়ের আচরণ এখনও সতর্কতামূলক ছিল। যদিও সে আগের চেয়ে কিছুটা কম উপেক্ষা করতে শুরু করেছিল। এই সময়ে আমার ভাই আর্জনকে রাতের বেলায় একটি নতুন চাকরি মিলে গেল, যেখানে আগের চাকরির থেকে দ্বিগুণ বেতন ছিল। সে এই প্রস্তাবে খুব খুশি ছিল। আমি ভাইয়ের সাথে কথা বলে বললাম যে সে যেন এই চাকরি না করে, কারণ আমি রাতে বাড়িতে একা থাকব এবং আমি একাকিত্বে ভয় পাই। তখন সে বলল, একা কেন? বিজয়ও তো বাড়িতেই থাকে। বিজয়ও সেই সময় আমাদের পাশেই ছিল। তার ল্যাপটপে কাজ করছিল। আমি সেই সময় তার উপস্থিতির সুযোগ নিয়ে বললাম, বিজয় তো এমন থাকে যেন বাড়িতে কেউ নেই। আপনি থাকলে আমার একাকিত্বের অনুভূতি হয় না। আপনার সাথে কথা বলতেও পারি। মন ভালো হয়ে যায়। কিন্তু বিজয় তো আমার সাথে কথা বলতেও ভয় পায়। আমার কথা শুনে আর্জুন ভাই হেসে উঠলেন এবং বিজয়কে সম্বোধন করে বললেন, কেন বিজয়? কি হয়েছে? আস্থা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। মনে হচ্ছে তোমার একাকিত্বে সে বিরক্ত হয়। তখন বিজয় একবার মাথা তুলে প্রথমে আর্জুন এবং তারপর আমার দিকে তাকাল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল এবং সে আবার তড়িঘড়ি তার দৃষ্টি ল্যাপটপে ফিরিয়ে নিল। আমি সুযোগ হাতছাড়া করলাম না এবং আরও বললাম, এ তো এমনভাবে আমার থেকে পালায় যেন আমি এদের খেয়ে ফেলব। 6 মাস ধরে বিজয় কখনো সরাসরি আমার সাথে কথা বলেনি। আর এখন বলে যে আমার একাকিত্বের অনুভূতি হবে না। আমি আরও নাটকীয় ভঙ্গিতে বললাম, আর্জুন ভাই, যখন কখনো আপনি বাড়িতে থাকেন না এবং বিজয় বাড়িতে আসে আর বাড়িতে আপনাকে না পেলে এ তো বেরিয়ে যায়। আমার মনে হয় যদি আপনি রাতের ডিউটির চাকরি শুরু করেন তাহলে এও বাড়িতে আসবে না এবং আমাকে একদম একা রেখে দেবে। আমার কথা শুনে ভাই জোরে হেসে উঠলেন এবং বিজয়কে আবার সম্বোধন করে বললেন, বিজয়, এ কি সত্যি বলছে? তোমার লজ্জা করে না? তখন সে আবার মাথা তুলে আমার দিকে তাকাল। তার চোখে হালকা চমক ছিল এবং কিছু বলতে যাচ্ছিল যে আর্জুন ভাই মাঝখানে বলে উঠলেন এবং বললেন, বিজয়, আমি তোমার উপর এবং আস্থা তোমাদের দুজনের উপর বিশ্বাস রাখি। আমার মনে হয় আমার অনুপস্থিতিতে আস্থার একাকিত্বের অনুভূতি হবে না। বিজয়, তুমি আস্থার খেয়াল রাখবে। আর্জুন ভাইয়ের কথা শুনে বিজয় বলল, আর্জুন, আসলে সে তার কথা শুরুই করেছিল যে আর্জুন ভাই আবার বলে উঠলেন, বাস এখন এই বিষয়টি বন্ধ করো এবং আস্থা, যাও, চা বানিয়ে নিয়ে আসো, সবাই মিলে চা পান করি এবং এই কথা এখানেই শেষ। আমি উঠে কিচেনে চলে গেলাম। ফিরে এসে দেখি রুমের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে এবং দুজনেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মনে হচ্ছিল যেন কোনো পুরনো রসিকতা চলছে। আমি চায়ের ট্রে নিয়ে রুমে ঢুকলাম এবং আমরা সবাই চা পান করতে লাগলাম। এই সময় আমি লক্ষ্য করলাম যে বিজয় কথা বলতে বলতে চুরি চুরি আমার দিকে তাকায় এবং তারপর আমার সাথে চোখাচোখি হলে দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে নেয়, যাতে আমি আনন্দ অনুভব করলাম যে শেষ পর্যন্ত আমি সাফল্য পাচ্ছি। আমার মনে হয় এটা প্রথমবার ছিল যে বিজয় আমার দিকে মাথা তুলে তাকিয়েছিল। তার চোখে এক নতুন রকমের দুষ্টুমি ছিল। আগে সে আমার সাথে কথা বললেও তার দৃষ্টি নিচে রাখত বা এদিক ওদিক তাকিয়ে থাকত। এটি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য ছিল। পরের দিন ভাই বিজয়কে বললেন, বিজয়, কাল থেকে তুমি তোমার কাজে যাওয়ার সময় আশাকে তার কলেজে নামিয়ে দেবে এবং ফেরার সময় সে নিজেই লোকাল ট্রান্সপোর্টে চলে আসবে। আমি রাতে ডিউটিতে থাকব। তুমি তার খেয়াল রাখবে যেন আমার কাছে কোনো অভিযোগ না আসে এবং আশা, তুমিও বিজয়কে বেশি বিরক্ত করো না। না হলে তোমারও ভালো হবে না। এটি শুনে আমার মনে শান্তি এলো। পরের দিন সকালে নাস্তার পর যখন বিজয় কাজে যেতে লাগল, আমি দ্রুত তার গাড়ির সামনের দরজা খুলে বসলাম। তার মুখে বিস্ময়ের মিশ্র ভাব ছিল।
সে গাড়িতে বসল এবং আমাকে এক নজর দেখে হালকা হাসি দিয়ে গাড়ি চালাতে শুরু করল। সে চালানোর সময় নিঃশব্দ ছিল, যেন নিজের ভাবনায় ডুবে আছে। আমি এই নীরবতা ভেঙে বললাম, বিজয়, তুমি যত দূরে যাবে আমি তত কাছে থাকব। আর আমি বলেছি যে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেয়েই থাকব। তুমি আমার ভাগ্যে আছে। সে আমার কথা নিঃশব্দে শুনতে লাগল। মাঝে মাঝে হালকা করে মাথা নাড়াল এবং আমাকে কলেজের বাইরে নামিয়ে দিয়ে চলে গেল।